আতঙ্কে কি আত্মঘাতী বিস্ফোরণ? দিল্লি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আতঙ্ক থেকেই এই বিস্ফোরণ, আত্মঘাতী বিস্ফোরণ। কারণ গোটা দেশ জুড়ে যেভাবে জঙ্গি বিরোধী অভিযান শুরু হয়েছে, দিল্লি, ফরিদাবাদ সহ দেশ জুড়ে এই অভিযান, সেই আতঙ্কে আত্মঘাতী বিস্ফোরণ। প্রাথমিক অনুমান তদন্তকারীদের বিস্ফোরণের অভিঘাত দেখে। তদন্তকারীদের হাতে আর কি কি তথ্য সামনে উঠে আসছে? মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রেয়ী, তাহলে আতঙ্ক থেকে কি আত্মঘাতী বিস্ফোরণ, এমনটাই কি অনুমান করছেন তদন্তকারীরা? একেবারে প্রিয়াঙ্কা, দেখো, তদন্তকারীরা এখনো পর্যন্ত তাদের যে প্রাথমিক যে তদন্ত, সেখানে তাদের যেটা উঠে এসেছে যে যেভাবে ক্র্যাকডাউন করা হচ্ছিল একের পর এক ক্ষেত্র এবং যত বিপুল পরিমাণের এক্সপ্লোসিভ উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে ভয় পেয়ে গিয়েই তড়িঘড়ি করে এই আত্মঘাতী হামলা এবং এই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে ওমর। এবং সেখানে দাঁড়িয়ে তাদের বক্তব্য যে বড় সড়ো কোনো নাশকতার প্ল্যান ছিল জৈশ মোহাম্মদের, এবং এর পেছনে কারণও রয়েছে। তার কারণ অপারেশন সিঁদুরের পর জৈশ মোহাম্মদ গোটা বিষয়টাতে নিয়েই কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ ছিল এবং তারা ভারতে পাল্টা নিতে চাইছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দিল্লি তাদের টার্গেট ছিল। বিভিন্ন তাদের যারা অপারেটিভস রয়েছে ভারতে, তাদেরকে অ্যাক্টিভ করতে শুরু করে জৈশ, এবং তার মধ্যে এই ডক্টর সেলও ছিল এবং ফরিদাবাদ মডিউলও তার একটা অন্যতম অংশ ছিল। এবং সেখানে গিয়েই জানা যাচ্ছে যে দিল্লিতে বড় সড়ো একটা হামলা করার জন্য প্ল্যানিং করছিল। কিন্তু একের পর এক যখন আদিল, মুজাম্মিল সহ এবং তারপরে শাহিন, এরা প্রত্যেকে যখন ধরা পড়তে থাকে, তখনই গোটা বিষয়টা অনেকটাই ঘেটে যায় এবং তারা ভাবে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওমরের মনে হয় যে তার ধরা পড়া শুধু সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তড়িঘড়ি করেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে এখনো পর্যন্ত তদন্তে সেটাই মনে করছেন তদন্তকারীরা। এবং তারা বলছেন যে বিস্ফোরণের যতটা প্রাবল্য, সেটা দেখেও কিন্তু সেটাই অনুমান করা হচ্ছে যে অনেক বেশি হেফাজত ওয়েতে, অনেক তাড়াহুড়ো করে এই বিস্ফোরণটা ঘটানো হয়েছে। প্রিয়াঙ্কা, অর্থাৎ ত্রুটিপূর্ণ এই বিস্ফোরণের যে অভিঘাত, তা দেখেই প্রাথমিক অনুমান তদন্তকারীদের, গোয়েন্দাদের। রাজধানীর হাই সিকিউরিটি এলাকায় বিস্ফোরক সহ গাড়িটি লালকেল্লার সামনে যে পার্কিং লট, সেখানে 3 ঘন্টা অপেক্ষা করছিল। তারপর ট্রাফিক সিগন্যালের কাছে এসেই বিস্ফোরণ, ভয়াবহ বিস্ফোরণ। 6:52, 10ই নভেম্বর। আর এখান থেকেই তো প্রশ্ন উঠছে, নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা এই এলাকা, হাই সিকিউরিটি জোন, সেখানে কোথায় নিরাপত্তা, কোথায় নজরদারি, কোথায় পুলিশ, কোথায় গোয়েন্দা? লালকেল্লা। প্রতিবার স্বাধীনতা দিবসে এই লালকেল্লা থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভারতের গৌরবের প্রতীক, হাই সিকিউরিটি এলাকা, সেই লালকেল্লার কাছেই জঙ্গি হামলা, গাড়িতে বিস্ফোরণ, অনেকের মৃত্যু। রেড কালারের যে গম্বুজটি ছোট মতো দেখতে পাচ্ছেন, সেখান থেকেই কিন্তু লালকেল্লার এন্ট্রি শুরু হচ্ছে। এবং ফলে বুঝতেই পারছেন যে লালকেল্লার মূল যে লালকেল্লা রয়েছে, সেখান থেকে বিস্ফোরণ স্থলের দূরত্ব মাত্র কয়েকশো মিটারের। 24 ঘন্টা নজরদারি, সেই এলাকাতেই জঙ্গি হামলা। এটা কিভাবে ঘটলো? তাহলে কোথায় রাজধানীর নিরাপত্তা? প্রশ্ন তুলছেন অনেকেই। প্ল্যান এবং অ্যাকশন যেটা কি হবে, সেটা কিন্তু অনেক দিন ধরেই আমার মনে হচ্ছে যে এটা ওরা চেষ্টা করছিল, এবং সেই জায়গাটায় যখন হলো, তাদের কিন্তু ইমিডিয়েটলি সতর্ক হওয়ার কথা ছিল। সিসিটিভি থাকে, তাহলে দেখা যাবে এই পার্টিকুলার গাড়িটা ধীরে ধীরে চলছিল। ইমিডিয়েটলি ওয়াই দ্য পুলিশ এখানে যেটা ছিল, ওয়াই দে হ্যাভ নট গন টু দেম যে তুমি এই ভিড়ের মধ্যে এত স্লো গাড়ি চালাচ্ছ কেন? সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় 3000 কেজির বিস্ফোরক উদ্ধার হয়। সেদিনই সন্ধ্যায় দিল্লিতে জঙ্গি হামলা। অনেকেরই দাবি, এটা তো গোয়েন্দা ব্যর্থতা। ওরা কিন্তু ইনপুট আগের থেকে আসছে, সেই ইনপুটগুলো প্রবাবলি কোলেট হচ্ছে না কিংবা অ্যানালিসিস হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, দেখলেঙ্গে ইয়ার। এই যে অ্যাটিচিউডটা, সেই অ্যাটিচিউডটা কিন্তু শুধুমাত্র আমাদের ক্ষতি করছে তা নয়, এই অ্যাটিচিউডটা কিন্তু আরও কিছু করছে। সেটা হচ্ছে যে আমাদের কমপ্লাসেন্সিটাকে আরো বেশি বের করে দিচ্ছে।
যে অতগুলো ক্যামেরা আমরা দিয়ে রেখেছি তার ফাইন্ডিংসটা কি? সেটা কি কেউ আগের থেকে করে দিয়েছিল, কাট অফ করে, মানে লাইন কেটে দিয়েছিল? তার অর্থ কি? যদি কেটে দিয়ে থাকে তার অর্থ যে দে আর অলরেডি প্ল্যান্ড অ্যান্ড দ্য এক্সিকিউশন অফ দ্য সিরিয়াস ইনসিডেন্ট। এটা হলো সারপ্রাইজ এলিমেন্ট, এটা আমরা জানি না। মানে স্পেসিফিক ইন্টেলিজেন্স হলে তো ওটা হয়ে যেত, যে অনেক সময় স্পেসিফিক ইনপুট পাওয়া যায় যে এরকম জায়গায় এরকম সময় একটা ব্লাস্ট হবে, তো তখন ওখানে একটা রিয়াকশন হয়। কিন্তু এখানে ওরকম একটা রিয়াকশন হয়তো হতে পারতো না, বাট হ্যাঁ, যখন বর্ডার ক্রস করছে বদরপুর থেকে, তখন যদি একটা চেকিং হতো তাহলে হয়তো এটা ওখানে ধরা পড়ে যেত। সোমবার হামলার আগে লালকেল্লার কাছে পার্কিং লটে 3 ঘন্টা দাঁড়িয়েছিল i-20 গাড়িটি। গাড়িতেই বসেছিল আত্মঘাতী জঙ্গি উমার নবী। একবারের জন্য গাড়ি থেকে বেরোয়নি। এমন হাই সিকিউরিটি এলাকায় একটা গাড়ি 3 ঘন্টা দাঁড়িয়ে রইল, অথচ কারো নজরে পড়ল না। এটা কিভাবে সম্ভব? কোথায় ছিল পুলিশ? কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা? তদন্তকারীদের সন্দেহ সেই উমর মোহাম্মদ গাড়ি নিয়ে এই রাস্তা দিয়েই সে হয়তো এসেছিল এবং আসার পর এই পার্কিংয়ে প্রায় 3 ঘন্টারও বেশি সময়, 6:30টারও বেশি সময় পর্যন্ত ভেতরে থাকে। যেটা প্রশ্ন দুটো, এক, লালকেল্লা বন্ধ থাকার পরেও কেন লালকেল্লার এই পার্কিং খোলা ছিল? হয়তো কেউ জিজ্ঞেস করতে পারতো যে তুমি 3 ঘন্টা থেকে বসে আছো, আজকে তো লালকেল্লা বন্ধ, কি ব্যাপার? এখন এই জিনিসটা যদি ওখানে যারা আছে সিকিউরিটিতে তাদের মাথায় ঢোকানো হয়, তা নিশ্চয়ই এটাও করা যাবে। বিস্ফোরক নিয়ে সীমানা পেরিয়ে দিল্লিতে ঢুকলো গাড়ি। লালকেল্লার কাছে 3 ঘন্টা দাঁড়িয়ে রইল। তারপর অত্যন্ত জনবহুল একটি রাস্তায় বিস্ফোরণ ঘটালো। এই একটি বিস্ফোরণ জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। হামলার আগাম তথ্য কেন পেলেন না গোয়েন্দারা? গাড়িতে বিস্ফোরক নিয়ে রাজধানীতে কিভাবে ঢুকে পড়লো একজন জঙ্গি? দিল্লি থেকে হরিয়ানার ফরিদাবাদের দূরত্ব 60 কিলোমিটারের কাছাকাছি। রাজধানী লাগোয়া এই ফরিদাবাদে প্রায় 3000 কেজির বিস্ফোরকই বা এলো কোথা থেকে? হরিয়ানাতে এত বিপুল বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেও দিল্লির নিরাপত্তায় কেন ঢিলেমি? নানা মহল থেকে উঠছে প্রশ্ন। নিউজ 18 বাংলা। দিল্লি বিস্ফোরণের ঘটনার কেন্দ্রবিন্দুতে সেই i-20 গাড়ি। লালকেল্লার সামনে যখন বিস্ফোরণ হয় 6:52, 10ই নভেম্বর, তার আগে দিল্লির একাধিক জায়গায় ঘোরাঘুরি করতে দেখা যায়, অর্থাৎ i-20 গতিবিধির ওপর নজর তদন্তকারীদের। বিস্ফোরণের আগে দিল্লির একাধিক জায়গায় ঘোরাঘুরি। সোমবার দুপুর 2:30টে দিল্লির কনট প্লেসেও i-20 গাড়ি। ময়ূর বিহারেও সিসি ক্যামেরায় উমর নবীর গাড়িকে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এই i-20 গাড়ি, তার গতিবিধির ওপর নজর তদন্তকারীদের। লালকেল্লার কাছে জঙ্গি হামলা, i-20 গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ। এই গাড়িটি বারবার হাত বদলে এসে পৌঁছয় উমর নবীর কাছে। সোমবার বদরপুর বর্ডার হয়ে গাড়িটি ওল্ড দিল্লিতে ঢোকে, তারপর লালকেল্লার কাছে ট্রাফিক সিগন্যালে ভয়াবহ বিস্ফোরণ। রাজধানীর বুকে আতঙ্কের সন্ধে। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, রক্তাক্ত রাজপথ, দুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেহের টুকরো। এই সেই গাড়ি হুন্ডাই i-20। এতে আত্মঘাতী বিস্ফোরণ, যা প্রাণ কাড়ল বহু মানুষের। হুন্ডাই i-20তে বসে থাকা এই ব্যক্তিকে দেখুন। এই সেই আত্মঘাতী জঙ্গি যে হামলা চালায় লালকেল্লার কাছে। বিস্ফোরণের সময় গাড়িতে কি আর কেউ ছিল? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই গাড়ি বারবার মালিকানা বদল হয়েছে। এই i-20 গাড়ির প্রথম মালিক মোহাম্মদ সালমান। তিনি গাড়িটি বিক্রি করেন হরিয়ানার ফরিদাবাদের একটি এজেন্সিকে। এই সেই এজেন্সির অফিস। অফিসের সামনে সারি দিয়ে গাড়ি, কিন্তু অফিস অধিকাংশ দিনই নাকি বন্ধ থাকে। ফরিদাবাদের এজেন্সি গাড়িটি বিক্রি করে নাদিমকে। নাদিমের কাছ থেকে যায় আমির রশিদের কাছে। সব শেষে উমর নবী। এই উমর নবী দিল্লির হামলায় আত্মঘাতী জঙ্গি। গাড়িটির এই বারবার হাত বদল কি তাহলে তদন্তকারীদের চোখে ধুলো দেওয়ার জন্য? এটাও কি তবে নাশকতার প্ল্যানিং এরই অংশ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। তদন্তে তারা জানতে পেরেছেন
দিল্লি হরিয়ানার মাঝে বদরপুর বর্ডার। এই বদরপুর হয়েই গাড়িটি দিল্লিতে ঢোকে, আউটার রিং রোড হয়ে পৌঁছয় ওল্ড দিল্লি। লালকেল্লার কাছে একটি পার্কিং লটে প্রায় 3 ঘন্টা গাড়িটি দাঁড়িয়ে থাকে। এক মুহূর্তের জন্য গাড়ি থেকে বেরোতে দেখা যায়নি উমার নবীকে। কেন গাড়ি থেকে বেরোলো না উমার? সে কি কারো জন্য অপেক্ষা করছিল? উত্তর খুঁজছেন গোয়েন্দারা। 3 ঘন্টা পর গাড়িটি এগোতে থাকে, লালকেল্লার কাছে সিগন্যালে ধীরে ধীরে দাঁড়ায়, তারপরেই বিস্ফোরণ। নিউজ 18 বাংলা।